স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আমার তো এক্সাম শেষ মা। তুমি না বলেছিলা এক্সাম শেষ হলে আমায় নিয়ে নানুর বাড়ি যাবা। ও মা, উঠছো না কেন মা? এ মা উঠো না, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তুমি চোখ মেলে তাকাও না মা। তোমার অবাধ্য আমি আর জীবনেও হব না মা। তোমার সব কথা শুনবো। তোমার সুহা তোমায় এতবার বলছে আর তুমি উঠছো না, আমার ভীষণ কষ্ট হচ্ছে মা। এই যে দেখো, বুকটা অসংখ্য ব্যথা করছে, দম আটকে আসছে আমার। কথা বলো না মা। কথাটা বলে জোরে তার মা বলে চিৎকার করে ওঠে সুহা। এর মধ্যে আবার গোঙানির আওয়াজ কানে আসতেই তার মাকে ছেড়ে দেয়। মাথায় চট করে বোনের কথা আসতেই তার বোনের রুমের দিকে ছোটে। তার বোনের রুমে আসতেই দেখে তার বোন ফ্লোরে পড়ে আছে, চারিদিকে রক্তের ছড়াছড়ি। দৌড়ে তার বোনের কাছে যায়, বোনকে জড়িয়ে ধরে বলে, এই আপু, এমন কি করে হলো আপু? এই আপু আপু। সুভাষিনী পেট চেপে ধরে বলে, সুহা, মা, অভ্র। আর কিছু বলতে পারল না সুভাষিনী। সুহাসিনী তার বোনের হাত ঝাঁকিয়ে বলে, এই আপু ওঠ, তোর পছন্দের খাবার এনেছি, খাবি না? আমি একটুও ভাগ বসাবো না, উঠ। পুচকু কেউ বকবো না আর, তোর আর মায়ের বাধ্য মেয়ে হয়ে থাকবো। উঠ না, উঠছিস না কেন? মা, মা উঠছে না, আমার কথা শুনবি না তোরা? দাঁড়া, অভ্র ভাইকে বিচার দিচ্ছি। সুহা বোনকে ছেড়ে দিয়ে পাগলের মতো হন্যে হয়ে ফোন খোঁজে। ফোনটা পাওয়ার পর কোনো রকম অভ্রর নাম্বার বের করে ফোন লাগায়। অভ্র অফিসের মিটিংয়ে থাকায় ফোনটা সাইলেন্ট থাকে। অভ্রকে ফোনে না পেয়ে সুহা তার বাবাকে ফোন করে। রফিক সাহেব ফাইল দেখছিলেন। হঠাৎ তার বড় মেয়ের ফোন পেয়ে ফাইল রেখে ফোন রিসিভ করতেই উপাস থেকে সুহাসিনী পাগলের মতো কান্না করতে করতে বলতে থাকে, বাবা মায়ের গলা দিয়ে রক্ত পড়ছে, আপু ফ্লোরে পড়ে আছে রক্তে। মাকে ডাকলাম, মা কথা বললো না আপু, আপুও কথা বলছে না। তুমি আসো, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে বাবা। মা কথা বলে না কেন? আপুও চোখ বন্ধ করে আছে, এতবার করে উঠতে বলছি আর ওরা উঠছে না। হঠাৎ ছোট মেয়ের মুখে এমন কথা শুনে কান থেকে ফোন পড়ে যায় রফিক সাহেবের। কোনো রকম নিজেকে সামলিয়ে পাগলের মতো দৌড়ে ছুটে যায়। হসপিটালের করিডোরে নিস্তেজ হয়ে বসে আছে সুহাসিনী। পরনে তার সাদা রঙের কলেজ ড্রেস রক্তে লাল হয়ে আছে। সুহাসিনীর পাশে রফিক সাহেব বসে আছেন, চোখ দিয়ে তার পানি পড়ছে। তার প্রাণ প্রিয় স্ত্রী আর তার মেয়ের এমন অবস্থা সে মানতে পারছে না। নীলিমা বেগম তার ভাইকে শক্ত করে ধরে রাখে। নীলা সে তো কেঁদেই চলছে। এক মুহূর্তে কি থেকে কি হয়ে গেল। সকালেও তার স্ত্রী মেয়ের সাথে কথা বলে গেল রফিক সাহেব, আর এখন তার মেয়ে তার স্ত্রীর রক্তাক্ত দেহ নিয়ে আসতে হলো। অভ্র দৌড়ে পাগলের মতো ছুটে সুহাসিনীদের দিকে আসলো। নিলয় ডক্টরের সাথে কথা বলতে বলতে এদিকটা এগিয়ে আসছে। অভ্র রফিক সাহেবের সামনে দাঁড়িয়ে ধপাস করে নিচে বসে কাঁপা কাঁপা গলায় বলে, বাবা, সুহাসিনী আর মা কেমন আছে? রফিক সাহেব মাথা তুলে তাকায়। অভ্রকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে দেয়। অভ্রর মন সহসা কেঁপে ওঠে। বাবা, কাঁদছেন কেন? কি হয়েছে? ওরা সবাই ঠিক আছে তো? কিছু হয়নি তো? রফিক সাহেব কিছু বলতে পারছে না। নীলিমা বেগম অভ্রকে বলে, ডক্টর এখনো কিছু জানায়নি অভ্র। নিলয় সামনে এসে দাঁড়াতেই নীলিমা বেগম বলে ওঠে, নিলয়, ডক্টর কি কিছু জানালো? নিলয় মাথা নিচু করে জানায়, তারা এখনো চেষ্টা করছে মা। লুৎফর রহমান আর রমিলা রহমান ছেলের বউ আর বেআইনের এমন অবস্থা শুনে চলে আসে। রমিলা বেগম সুহাসিনীর পাশে বসে সুহাসিনীকে জড়িয়ে ধরে। সুহাসিনী একটা আশ্রয় পেয়ে রমিলা রহমানকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। আন্টি, আপু আর আম্মু। রমিলা বেগম সুহাসিনীর মাথায় হাত বুলিয়ে বলে, কিছু হবে না মা আর আপুর, কেঁদো না সুহাসিনী। লুৎফর রহমান বেআইকে কি বলে সান্ত্বনা দেবে তার জানা নেই। নিলয়ের দিকে তাকিয়ে বলে, পুলিশকে ইনফর্ম করেছো নিলয়? জি আঙ্কেল, তারা বিষয়টা তাদের মতো করে এক্সিবিশন করবে। এর মধ্যে ডক্টর বেরিয়ে আসে। সুমনা বেগমের পরিবার কি আপনারা? নিলয় মাথা নাড়িয়ে জানায়, হ্যাঁ তারাই। ডক্টর নিলয়ের কাঁধে হাত রেখে বলে, সরি, আমরা তাকে বাঁচাতে পারিনি। শি ইজ নো মোর।
গলাটা এমনভাবে কাটা হয়েছে যে শ্বাসনালীটাও কেটে গিয়েছে। কথাটা কর্ণকুহর হতেই সুহাসিনী ঘাড় উঁচু করে তাকায়। তার বাবার দিকে তাকিয়ে চিৎকার করে বলে, ও বাবা, ডক্টর কি বলে এগুলো? তুমি যে বললা মা আর আপু ঠিক হয়ে যাবে, তাহলে ডক্টর কেন বলে এগুলো? এ বাবা বলো না, ডক্টর কেন বলে এগুলো? চুপ করে আছো কেন, বলো না। রফিক সাহেব নির্বাক, তার মেয়েকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে। সুহাসিনী তার বাবাকে জড়িয়ে ধরে বলে, ও বাবা, তুমি কাঁদছো কেন? কাঁদছো? আমি মায়ের কাছে যাব। মা, ও মা, আমায় তুমি একা ফেলে যেও না মা। কেন যাবা তুমি? আমায় নিয়ে যাও, আমায় কেন রেখে গেলে? কথাটা বলে তার বাবাকে ছেড়ে সুহাসিনী পাগলের মতো ফ্লোরে হাত দিয়ে ঘুষি মারে। রমিলা বেগম আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না। রফিক সাহেবও ভয় পেয়ে যায় তার মেয়ের এমন পাগলামি দেখে। রফিক সাহেব মেয়েকে বুকে জড়িয়ে ধরে। সুহাসিনী তার বাবার বুকে থাকতে নারাজ। কিছুক্ষণ হাত পা ছোড়াছড়ি করে ঢলে পড়ে যায় তার বাবার বুকে। হঠাৎ মেয়ের নিশ্চুপ দেখে তার মেয়েকে বুকের উপর থেকে সরিয়ে দেখে তার মেয়ে জ্ঞান হারিয়েছে। রফিক সাহেব নিলয়কে ডেকে বলে, নিলয়, সুহা কথা বলতেছে না, কি হলো? নিলয় সুহার নাকের কাছে হাত নিয়ে বলে, মামা, সোয়া জ্ঞান হারিয়েছে, ধাক্কাটা সহ্য করতে পারেনি। অভ্র সেই কখন থেকে রুদ্রকে ফোনে ট্রাই করছে কিন্তু ফোন লাগছে না। এদিকে সুভাষিনীরও কোনো খবর পাওয়া যাচ্ছে না। সুভাষিনীর ওটি থেকে ডক্টর বের হলে অভ্র জিজ্ঞেস করে, ডক্টর, আমার শুভা আর বেবি কেমন আছে? সরি মিস্টার, আপনার ওয়াইফকে বাঁচাতে পারলেও আপনার বাচ্চাকে বাঁচাতে পারিনি। কথাটা কর্ণকুহর হতেই দুপা পিছিয়ে যায় অভ্র। রমিলা বেগম আঁচলে মুখ ঢেকে কেঁদে ওঠে। লুৎফর রহমান বেআইয়ের পাশে বসে আছে। আমি কি শুভার সাথে দেখা করতে পারি ডক্টর? কাপা কাপা গলায় কথাটা বলল অভ্র। না, আপাতত তার সেন্স নেই, কয়েক ঘন্টা পরে দেখা করুন। অভ্র বাহিরের কাছের জানালা দিয়ে শুভাকে দেখার চেষ্টা করে কিন্তু ফলাফল শূন্য। নিলয় অভ্রর বাহুতে হাত দিয়ে বলে, ভেঙে পড়বেন না, আপনি ভেঙে পড়লে সবাইকে সামলাবে কে? এই শোয়া, ভাত খাচ্ছিস না কেন? দেখছিস শরীরের কি অবস্থা, হাড়গুলো সব ওপর থেকে গোনা যাবে। উফ মা, বিরক্ত করো না তো, দেখছো না আমি টিভি দেখছি। খেয়ে তারপরে দেখ। না, মিস করে ফেলবো। অগত্যা সুমনা বেগম ভাত মেখে মেয়ের পাশে বসে মুখের সামনে ভাত তুলতেই সুহা খাবারটা মুখে তুলে নেয়। আমি জানতাম তুমি খাইয়ে দিবা। সুমনা বেগম ভাত মাখতে মাখতে বলে, কি আর করার বল, এখন না খাইয়ে দিলে তো পেটে আর খাবারটাই ঢুকবে না। এভাবে নিজের শরীরে নিয়ে অনীহা করলে কি চলবে বল? যখন আমি থাকবো না তখন কি করবি? এইভাবে না খেয়ে থাকবি তখন? সহসা তার মাকে জড়িয়ে ধরে সুহাসিনী। এসব কি কথা বলো তো মা, আর বলবে না এসব কথা। সুমনা বেগম তার মেয়ের মাথায় হাত বুলোয়। হঠাৎ তার মা বলে চিৎকার করে ওঠে সুহাসিনী। আশেপাশে তাকিয়ে দেখে হসপিটালের বেডে শুয়ে আছে, হাতে তার স্যালাইন। সুহাসিনীর চিৎকার শুনে নিলয় হুমড়ি খেয়ে কেবিনে ঢোকে। সুহাসিনী বেড থেকে নেমে নিলয়ের সামনে দাঁড়িয়ে বলে, নিলয় ভাই, আমার মা কই? নিলয় ভাই, আমি আমি মায়ের কাছে যাব, নিয়ে যান আমায়, আমায় নিয়ে যান, ওরা আমার মাকে মেরে ফেলছে। নিলয় কি বলবে ভেবে পায় না। তার মায়ের সমতুল্য মামি, নিজেদের ছেলে নেই, নিজের ছেলের মতোই নিলয়কে ভালোবেসে গেছে। সুহাসিনীর হাত ধরে সুহাসিনী সুমনা বেগমের লাশের কাছে নিয়ে যায়। সাদা কাপড়ে ঢাকা তার মায়ের মুখ। সুহাসিনী কাঁপা কাঁপা হাতে কাপড়টা সরিয়ে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তার মা আর নেই, মানতে পারছে না সুহা। তার মায়ের মুখে অসংখ্য চুমুতে ভরিয়ে দেয়। তার মুখে একটাই কথা, যে সে তার মায়ের সাথেই যাবে, তার সাথেই থাকবে। সে ছাড়া সুহাসিনী থাকবে কি করে? নিলয় বেরিয়ে আসে কেবিন থেকে। রফিক সাহেবের সাহস হচ্ছে না তার স্ত্রীর মুখ দেখার। লুৎফর রহমান অভ্রর দিকে তাকিয়ে বলে, রুদ্রকে কি ফোনে পেলে? না বাবা, পাইনি। লিটনকে ফোন করে দেখো আর সব বলো রুদ্র যেন তাড়াতাড়ি আসে, এখানে তাকে প্রয়োজন। দীর্ঘ 5 ঘন্টা পর সুভাষিনীর জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই সে নিজেকে হসপিটালের বেডে দেখেই পরক্ষণেই তার কালকের কথা মনে পড়ে যায়। সাথে সাথেই তার হাত চলে যায় তার পেটে। ব্যথা অনুভব হলো। বুঝতে আর বাকি নেই তার এই পেটে আর কোনো অংশ নেই। সাথে সাথে অভ্র বলে চিৎকার করে উঠল সুভাষিনী। অভ্র হুড়মুড়িয়ে কেবিনে ঢোকে।
সুভাষিনীকে কাঁদতে দেখে সুভাষিনীর পাশে বসে বলে, কি হয়েছে শুভা, কাঁদছো কেন? সুভাষিনী কাঁদতে কাঁদতে বলে, অভ্রর চোখ দিয়ে পানি পড়ে। প্রথম তার বাবা হওয়ার আনন্দ যে এভাবে মিশিয়ে যাবে কল্পনাতেও ভাবতে পারেনি। সে নিজেকে সামলে শুভাকে বলে, কাঁদে না পাখি, আবার আসবে তোমার কোল জুড়ে বাচ্চা। এভাবে কাঁদলেও অসুস্থ হবে তো, তোমার পেট কাটা। সুভাষিনী অভ্রকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এদিকে সুহাসিনী এখনও তার মায়ের লাশ জড়িয়ে আছে। রফিক সাহেব শ্বশুর বাড়ি আর তার সবাইকে ইনফর্ম করে জানিয়েছে। তারা প্রায় সবাই আসছে, জানা যায় তো থাকতে হবে তাদের। রফিক সাহেব শত চেষ্টা করেও তার মেয়েকে তার স্ত্রীর থেকে সরাতে পারছেন না। মেয়ের একটা কথা তার মাকে কোথাও নিয়ে যেতে দেবে না, তার মা তার কাছে থাকবে। রফিক সাহেব চোখ মুখ মুছে সুভাষিনীর কেবিনে যায়। সুভা তার বাবাকে দেখে কেঁদে ওঠে। রফিক সাহেব আর এবার কাঁদলেন না। তিনি এভাবে ভেঙে পড়লে তার মেয়েদের কিভাবে সামলাবেন? অভ্রর দিকে তাকিয়ে বলে, বাবা, রুদ্রকে কি পেলে ফোনে? হ্যাঁ বাবা, রুদ্র বেরিয়ে গেছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। লুৎফর রহমান কেবিনে ঢুকতে ঢুকতে বলে, তাহলে তোমরা একটু লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। এভাবে আর কতক্ষণ থাকবে হসপিটালে? জানাজার ব্যবস্থা তো করতে হবে। সাথে সাথে তার বাবার বুক থেকে মাথা উঁচু করে সুভাষিনী। তার বাবার দিকে তাকিয়ে বলে, কার লাশ বাবা? কার জানাজা হবে? আমার বাচ্চার? রফিক সাহেব কি বলবেন বুঝে উঠতে পারছেন না। লুৎফর রহমান সুভার দিকে এগিয়ে এসে বলে, না মা, তোমার মায়ের জানাজা। কথাটা কর্ণকুহর হতেই যেন সুভাষিনীর মাথায় আকাশ ভেঙে পড়ল। চিৎকার করে বলে, বাবা, এসব কি বলছেন? মায়ের জানাজা কেন হবে? আমার মায়ের কি হয়েছে? ও বাবা, বলো না বাবা, এসব কি বলছে? রফিক সাহেব তার মেয়েকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠে বলে, তোমার মা আর নেই শুভা, কারা যেন সুমনার গলা কেটে হত্যা করেছে। কথাটা মস্তিষ্ক অব্দি যেতেই সুভাষিনী তার মা বলে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যেতে নিলে অভ্র তাড়াতাড়ি ধরে ফেলে। লুৎফর রহমান তাড়াতাড়ি কেবিন থেকে বেরিয়ে ডক্টরকে ডেকে আনে। ডক্টর সুভাষিনীকে পর্যবেক্ষণ করে বলে, ওনাকে আপনারা এমন কি বলেছেন যে এইভাবে জ্ঞান হারিয়েছে? উনি এখনও ডেঞ্জার মুক্ত নন, পেট কাটা হয়েছে। এমন কিচ্ছু বলবেন না যেটা তার ব্রেন সইতে না পারে। আচ্ছা ডক্টর। ডক্টর কেবিন থেকে বেরিয়ে যায়। রুদ্র কোনো রকমে বাইক চালিয়ে আসে হসপিটালে। বাইকটা থামিয়ে হসপিটালে ঢুকে রিসেপশনে কেবিন নাম্বার জেনে পাগলের মতো ছুটে যায়। কেবিনের সামনে আসতেই দেখে তার মা বাহিরে দাঁড়িয়ে আছে। ছুটে তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে, মা এসব কি করে হলো? রমিলা রহমান তার ছেলেকে সব খুলে বলেন। দুপা পিছিয়ে যায় রুদ্র। এত কিছু ঘটে গেছে তার অনুপস্থিতিতে। মা, সুহাসিনী কোথায়? ওর মায়ের লাশ জড়িয়ে আছে, কিছুতেই ছাড়ছে না। রুদ্র কাঁপা কাঁপা পায়ে সুমনা বেগমের কেবিনের সামনে গিয়ে দরজা ফাঁক করতেই দেখে সুহাসিনী তার মায়ের মৃতদেহের পাশে জড়িয়ে ধরে শুয়ে আছে। চোখ বন্ধ তার, তার মুখ শুকিয়ে গেছে, বিধ্বস্ত লাগছে। এমন একটা অবস্থা আগে কখনো দেখেনি। পরনের কলেজ ড্রেসে রক্ত মাখা। রুদ্রর বুকটা মোচড় দিয়ে উঠল। কেবিনের দরজাটা ঠেলে ভেতরে ঢুকে সুহাসিনীর মাথায় হাত রাখে। মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না রুদ্রর, মনে হচ্ছে কেউ তার গলা চেপে ধরে রেখেছে। অনেক চেষ্টা করে সুহাসিনীকে ডাকলো। সুহাসিনী। সুহাসিনী উঠল না। রুদ্র ফের কিছুটা জোরে ডেকে উঠল। সুহাসিনী চোখ মেলে তাকায়, রুদ্রকে দেখে বলে, ডাকছেন কেন? মা ঘুমিয়েছে, দেখছেন না? আমার আম্মুর ঘুম ভেঙে যাবে, চলে যান আপনি। আমি আমার আম্মুর ঘুমে ডিস্টার্ব করবো না একদম, যান যান। রুদ্রর বুঝতে বাকি নেই সুহাসিনী অতিরিক্ত ট্রমা থেকে সব বলছে। রুদ্র সুহাসিনীর বাহু ধরে টেনে বসায়। সুহাসিনী রেগে যায়। বলেছি না ডিস্টার্ব করবেন না, কথা কানে যায় না আপনার। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। রুদ্র সুহাসিনীর বাহু ঝাঁকিয়ে বলে, সুহাসিনী হুঁশে ফেরো। কথাটা কানে যেতেই দুহাত দিয়ে রুদ্রকে দূরে সরিয়ে দেয় সুহাসিনী। একদম বাজে বকবেন না রুদ্র, আমার মা আমার পাশেই আছে, আপনি চলে যান। আমাকে আমার মায়ের কাছে থাকতে দিন। আমার চোখের আড়াল হলেই আমার মা আমাকে এইখান থেকে নিয়ে যাবে। কথাটা বলে সুহাসিনী রুদ্রর হাত ধরে রুদ্রকে কেবিন থেকে ধরে বের করে দরজা আটকাতে চাইলে
রুদ্র বাধা দেয়। এমনিতেই সুহাসিনীর শরীরে শক্তি নেই, রুদ্রর সাথে পেরে উঠল না। যতক্ষণ তার লাশ সামনে থাকবে ততক্ষণ সুহাসিনীর পাগলামি চলতেই থাকবে। রুদ্র আবার কেবিনে ঢুকে পড়ে, সুহাসিনীর হাত ধরে বলে, তুমি পাগলামি করছো সুহা, আন্টি নেই, বাস্তবতা মেনে নাও। কথাটা বলে রুদ্র নিলয়কে ফোন দেয় লাশ নেওয়ার ব্যবস্থা করার জন্য। কিছুক্ষণ পর কয়েকজন এসে সুমনা বেগমের লাশ নিয়ে যায়। সুহাসিনী শত চেষ্টা অনুরোধ পায়ে ধরেও রুদ্রর থেকে নিজেকে ছাড়াতে পারেনি। কত করে বলল তার মায়ের সাথে সে যাবে, কিন্তু রুদ্র ছাড়ল না সুহাসিনীর হাত। সুহাসিনী এক একটা কান্নার আওয়াজ, পাগলামি যেন রুদ্রর হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে তুলছে। সুহাসিনী ঢলে পড়ে রুদ্রের উপর। রুদ্র জড়িয়ে ধরে সুহাসিনীকে। সরি প্লিজ এমনটা করার জন্য, তা না হলে তোমার পাগলামি শেষ হতো না। গ্রাম থেকে আত্মীয় স্বজনরা চলে এসেছে। সুমনা বেগমের বোন পাগলের মতো কান্না করছে। এই একমাত্র বড় বোন ছিল, সেও এভাবে অকালে চলে গেল। সুমনা বেগমের মা বারবার জ্ঞান হারাচ্ছে। কোনো মাই পারে না তার আগে তার সন্তানের মৃত্যু দেখতে। সুভাষিনীকে নিতে এসেছে অভ্র, ওদিকে গোসল করানো হচ্ছে সুমনা বেগমকে। কিছুক্ষণ পর তার জানাজা হবে। তার আগে তার মায়ের মুখটা শেষবারের মতো সুভার দেখা উচিত। সুভাষিনী নিস্তেজ হয়ে আছে, কারোর সাথে কোনো কথা বলছে না। অভ্রর সাথে চুপচাপ গাড়িতে গিয়ে বসলো। মিনিট 25-এর মধ্যে সুভাকে নিয়ে বাসায় আসে অভ্র। সোজা তার মায়ের লাশের সামনে নিয়ে যায়। সুভা কাঁপা কাঁপা হাতে তার মায়ের মুখ থেকে কাপড় তুলতে দেখে তার মায়ের মুখটা। আর দেখা হবে না তার মাকে, আর জড়িয়ে ধরা যাবে না তার মাকে। তার মায়ের বুকে মুখ গুজে কান্না করা যাবে না। কেউ রোজ ফোন করে জিজ্ঞেস করবে না, সুভা মা কেমন আছিস? খাবার নিয়ে কেউ বলবে না, খাবার বেড়েছি খেয়ে নে, বেলা হলো তো। কথাগুলো মনে আসতেই সুভা চিৎকার করে কেঁদে উঠল। একদিকে সন্তান হারানোর শোক, অন্যদিকে তার মা হারানোর শোক। রুদ্র সুহাসিনীকে সামলাতে পারছে না। সে এখনও কাঁদছে আর তার মায়ের কাছে যাবে বলে পাগলামি করছে। রুদ্র আর না পেরে সুহাসিনীকে নিয়ে সুমনা বেগমের লাশের কাছে নিয়ে আসে। সদর দরজায় বসে রফিক সাহেব কাঁদছেন, তার পাশেই নীলা রিমি কাঁদছে। সুহা তার মায়ের লাশের কাছে আসতেই বোনকে দেখে এক ছুটে গিয়ে বোনকে জড়িয়ে ধরে বলে, আপু মা তুই তো বাসায় ছিলি, কে মেরেছে আমার মাকে বল না আপু, কে মেরেছে? তাকে আমি নিজ হাতে খুন করবো, আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। শোভা তার বোনকে জড়িয়ে ধরে কাঁদে। পাড়া প্রতিবেশীদের কারো কারো চোখে পানি। সুখী পরিবারটা হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল। নিলয় রফিক সাহেবের কাছে এসে বলে, মামা এখন তো মামিকে নিয়ে যেতে হবে। মসজিদের মাঠ থেকে জানাজা পড়ে তারপর কবর নিতে নিয়ে যাবে। রফিক সাহেব বলে বসা থেকে উঠে দাঁড়ায়। তার বোন নীলিমাকে বলে যায় মেয়ে দুটোকে সামলানোর জন্য। রুদ্র তার মায়ের কাছে বলে, মা সোহার ভাবিকে একটু সামলিও, আমি জানাজাতে যাচ্ছি। জাস্ট এইটুকু সময় শুধু দেখো, জানি সামলাতে কষ্ট হবে, তবু মা পারলে কিছু খাইয়ে দিও। দমিলা রহমান ছেলেকে আশ্বস্ত করে। রুদ্র সুহাসিনীর দিকে একবার তাকায়, তারপর রুদ্র, অভ্র, নিলয় আর রফিক সাহেব মিলে সুমনা বেগমের লাশ কাঁধে নিয়ে চলে যায়। সুমনা বেগম মারা গিয়েছে আজ 7 দিন হলো। সুহাসিনী ও সুভাসিনী ঘরকুনো হয়ে গেছে। ঘর থেকে দুই বোন বের হয় না খুব একটা। এক রুমেই 2 বোন থাকে। মাঝে মধ্যে 2 বোন জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্নাকাটি করে। সুমনা বেগম মারা যাওয়ার 3 দিন পর পুলিশ এসেছিল বাড়িতে সুভাসিনীর থেকে কিছু ইনফরমেশন নিতে। সুভাসিনীকে ইন্সপেক্টর শরাফত উল্লাহ জিজ্ঞেস করেছিল, সুভাসিনী সেদিন ঠিক কি ঘটেছিল? আপনার মেয়ের এমন অবস্থা আর আপনারই বা অমন অবস্থা হলো কি করে? সুভাসিনী ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বলে, মায়ের সাথে ওসব কি করে হয়েছে আমি জানি না। আমি তো ঘুমিয়েছিলাম দরজা চাপিয়ে। ঘুমের মধ্যে হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। পরক্ষণে বিড়াল মনে করে আর উঠিনি, আবার ঘুমিয়েছিলাম। এরপর হঠাৎ ওয়াশরুমে যাওয়ার জন্য শোয়া থেকে উঠে ফ্লোরে পা রাখতেই তরল কিছুর সাথে পা পিছলে পড়ে যায়। মাকে অনেক ডেকেছিলাম কিন্তু মায়ের সারা শব্দ পাইনি। তার বেশ কিছুক্ষণ পর হয়তো সুহা ফিরে বাসায়। রুদ্র মনোযোগ দিয়ে পুরো কথাটা শোনে, চট করে বলে ওঠে, ভাবি সেদিনকে বাসায় কেউ এসেছিল? আমার যতদূর মনে পড়ে আমি জেগে থাকাকালীন কেউ আসেনি। ঘুমানোর পর কেউ এসেছিল নাকি সেটা আমি জানি না।
অভ্র ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বলে, শোনা শেষ, এখন শোভাকে রুমে যেতে দিন। দেখছেন তো ওর শরীরের কন্ডিশন ভালো না। ইন্সপেক্টর শরাফত উল্লাহ হাত কলম ঘোরাতে ঘোরাতে বলে, ওনাকে নিয়ে যান, ওনার ছোট বোনের সাথে কথা আছে। অভ্র সুহাকে রুমে রেখে সুহাকে নিয়ে আসে। সুহা যা যা দেখেছে সব খুলে বলে দেয়। ইন্সপেক্টর সব শুনে চলে যায়। ইন্সপেক্টর শরাফত উল্লাহ বাসা থেকে বের হতেই তার ফোনে ফোন কল আসে। ফোনের ওপাশ থেকে কনস্টেবল শেখর ফোন দিয়ে জানায় পোস্টমর্টমের রিপোর্টের কথা, যেটা আজ একদিন ধরে এসেছে, অথচ ইন্সপেক্টরের সেদিকে খেয়াল নেই। শেখর বুঝতে পারে না এই শরাফতের কি দেখে সরকার চাকরি দিয়েছে। শরাফত ফোন রেখে বিরক্তি নিয়ে চলে যায়। সে চাইছে কেসটা না আগাক, আর কনস্টেবল তার মাথা চিবিয়ে খাচ্ছে। এই কনস্টেবলকে দ্রুত বদলিয়ে অন্য কোথাও পাঠাতে হবে। সুহাসিনীর নানি সিমরান ফরিদি রফিক সাহেবের কাছে বলে দিয়েছে সে তার নাতনিকে নিজের সাথে নিয়ে যাবে। তার কথা কয়েকদিন পর রফিক অফিসে চলে যাবে, সুভা তার শ্বশুর বাড়ি, আর ফাঁকা বাড়িতে সুহা একা থাকবে। সুমি বেগমও কথায় তাল মেলায় তার মায়ের সাথে। রফিক সাহেব কি বলবেন বুঝতে পারছেন না। তার শাশুড়ি শালীর সাথে তর্কেও যেতে চাইছে না। নীলিমা বেগম তার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে কিছুটা আন্দাজ করতে পেরে বলে, সিমরান ফরিদি নীলিমার কথা শুনে চোখ মুখ কুঁচকে বলেন, সে তো তোমার বাড়ির পাশেই থাকে, কিন্তু থেকে কি হবে? আমার মেয়ের সাথে কি ঘটে গেছে টেরও তো পেলে না, আমার নাতনির সাথে হলেও টের পেতে না। আর তাছাড়া তোমার বাড়ি বিয়ের বয়সে ছেলে আছে, ভুলে গেছো? নীলিমা বেগমের মুখটা চুপসে যায়। তিনি কিছু বলেন না। সুহা এসেছিল তার বাবাকে ঔষধ খাওয়ানোর জন্য, কিন্তু তার নানির মুখে এমন কথা শুনে সুধায়, নানি আমি কোথাও যাব না বাবাকে ছেড়ে। আমি চলে গেলে বাবাকে দেখবে কে? একা হয়ে যাবে আমার বাবা। কিন্তু সোহা দিদি ভাই। কোনো কিন্তু না নানি, আমি আমার বাড়ি আমার বাবা ছাড়া কোথাও থাকতে পারবো না। বাবা চলো কিছু খেয়ে ঔষধ খাবা। কথাটা বলে তার বাবার হাত ধরে টেবিলে নিয়ে যায়। ফ্রিজ থেকে ডিম বের করে ভেজে দুটো পরোটা বানিয়ে দেয়। রফিক সাহেব একটা পরোটা খেয়ে আর বাকিটা সুহাকে খাইয়ে দেয়। সুহা, তোমার নানি ভুল কিছু তো বলেনি মা? আমি অফিসে চলে গেলে তুমি বাসায় একা হয়ে যাবে। আর বাবা, আমি চলে গেলে যে তুমি একা হয়ে যাবা, রান্না করতে পারো না, অফিস থেকে এসেই না খেয়ে শুয়ে থাকবে। আমি কাছে থাকলে তোমার দেখভাল তো করতে পারবো। রফিক সাহেব আর কথা বাড়ালেন না। রুদ্র ক্লাবে বসে আছে, তার মাথায় ঢুকছে না কে এমনটা করলো। আচ্ছা পাবেল, এমনটা কে করতে পারে বলতো? আচ্ছা, সুহাদের কি কোনো শত্রু ছিল? আই মিন কারোর সাথে ঝগড়া? আমার জানা মতে নেই, কারণ আঙ্কেল আন্টি খুব সহজ সরল স্বভাবের। তাদের অন্য কারোর সাথে ঝামেলাটা ইম্পসিবল। পুলিশকে বললো? এখনো কোনো ক্লু পাইনি। কাল কিন্তু ইলেকশন, মাহতাবরা ফাঁদ পেতে থাকবে, সাবধানে থাকতে হবে রুদ্র। সুহাসিনীর মায়ের রুমে বসে আছে সুহা, দৃষ্টি তার দেওয়ালে টাঙানো তার মায়ের ছবির দিকে। বলেছিলাম মা তুমিহীনা বাঁচতে পারবো না, কিন্তু দেখো দিব্যি তুমি ছাড়া বেঁচে আছি। আচ্ছা মা, কেমন আছো তুমি ওই অন্ধকার কবরে? খুব কষ্ট হয় জানো মা, যখন ঘরে এসে দেখি তুমি নেই। মামা গন্ধ আর নাকে ভেসে ওঠে না। রোজ সকালে রান্নাঘর থেকে রান্নার সুবাস আর টিংটং আওয়াজ ভেসে আসে না। খোলা লম্বা চুল, শাড়ি পরে কেউ সোফায় বসে আর চুল শুকায় না। কেউ আর বলে না সুহা তরকারিটা নাড়া দিয়ে আয় তো। সব কেমন একদিনের মধ্যেই ওলট পালট হয়ে গেল। সেদিন দিনটা না অন্যরকম হলেও তো পারতো। আমি এক্সাম হল থেকে ফিরে এসে দেখতাম তুমি আর আপু সোফায় বসে আছো আমার অপেক্ষায়। আমায় দেখে তোমাদের দুজনের মুখে হাসি ফুটে উঠত। এগিয়ে এসে কপালে চুম্বন দিয়ে বলতে, এই তো এসে গেছে আমার মাটা। আর আমিও মা গন্ধটা পাওয়ার জন্য তোমায় জড়িয়ে ধরতাম। কিন্তু কি হলো মা, তুমি ছেড়ে চলে গেলে না ফেরার দেশে। কথাটা বলতেই কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে গালবে। আলমারি খুলে তার মায়ের শাড়িগুলোতে হাত বলিয়ে বুকে জড়িয়ে ধরে। তার মা নেই, কথাটা ভাবলেই তার বুক ছিঁড়ে কান্না বেরিয়ে আসে। পুলিশ কি এখনো কিচ্ছু বের করতে পারলো না বাবা? তারা কি নাকি তেল দিয়ে ঘুরে? মায়ের মৃত্যুর 10 দিন হতে চলল, তারা তো কোনো ক্লুও খুঁজে পেল না। হঠাৎ নিচ থেকে তার বোনের আওয়াজ পেয়ে সোহা কাপড়গুলো আলমারিতে রেখে ঘর থেকে বেরিয়ে আসে। তাই তো বাবা, আপু ঠিক তো বলেছে, ওনাদের তো কেসটা নিয়ে তেমন আগ্রহ দেখছি না। রফিক সাহেব সোফায় বসে কপালে হাত ঠেকিয়ে বলেন, রুদ্র দেখবে বিষয়টা বলেছে।
উনি কি করে দেখবে বাবা? উনি কি প্রশাসনের লোক? তা নয়, কিন্তু রুদ্র বলেছে উপর মহলের সাথে কথা বলবে বিষয়টা নিয়ে। রুদ্র রেগে আছে পুলিশদের এমন অনীহা দেখে। যা করার তাকেই করতে হবে। আজ ইলেকশন, আগে সেটা ঠিকমতো হয়ে যাক, পরে দেখবে বিষয়টা। ইলেকশন মাঠে মাহাতাব বারবার রুদ্রর দিকে তাকিয়ে আছে। রুদ্র সেদিকে চেয়েও না চাওয়ার ভান করে থাকে। হঠাৎ এক লোকের সাথে ধাক্কা লাগে রুদ্রর। লোকটার মুখ ঢাকা, মাথায় ক্যাপ। সরি রুদ্র বলে লোকটা একটা কালো ব্যাগ নিয়ে চলে যায় ভেতরে। রুদ্র এর চৌকে বলে হাঁটতে শুরু করে। পাবেল দৌড়ে রুদ্রর নিকট আসে হাঁপাতে হাঁপাতে। রুদ্র, এখানে কোথাও একটা বোম লাগানো আছে। আমি আসার পথে মাহতাবকে ফোনে কারোর সাথে কথা বলতে দেখলাম। কি বলছো? হ্যাঁ, এত সিকিউরিটি থাকা সত্ত্বেও কি করে? শয়তানরা সব রকম পরিস্থিতিতে ফাঁদ পাতার জন্য বসে থাকে। এখন এই বোমা কোথায় সেটা কি করে বুঝবো? হাজার হাজার মানুষ এখানে, এত বড় জায়গা। এক কাজ করো, পুলিশদের জানাও সাধারণ লোকদের কানে যেন বোমার নিউজ না যায়। আর আমি দেখছি এদিকটা, কুইক। রুদ্র হন্যে হয়ে এদিক ওদিক খুঁজছে বোমা, কিন্তু কোথাও পাচ্ছে না। মাহতাব রুদ্র অস্থিরতা দেখে হেসে ওঠে। রুদ্র অস্থিরতাকে আরো একটু বাড়ানোর জন্য বলে, হেই রুদ্র, জাস্ট আর 10 মিনিটস, দেন সব শেষ। হ্যাঁ, বাই বাই। কথাটা বলেই মাহতাব চলে যায় বাইক নিয়ে। রুদ্র হাত ঘড়িতে তাকিয়ে দেখে আর 9 মিনিট আছে। কিভাবে কি করবে এইটুকু সময়? মাথার চুলগুলো বাঁ হাত দিয়ে খামচে ধরে। এদিক ওদিক পায়চারি করতে করতে হঠাৎ মনে পড়ে মাস্ক পরা লোকটার কথা। সে রুদ্রর নাম বলেছিল। তার হাতে কি বোমা ছিল? দৌড়ে সিসিটিভি রুমের দিকে যায়। পুরো সিসিটিভি চেক করে দেখে লোকটা ব্যাগ হাতে নিয়ে অফিস রুমে ঢুকে আবার ব্যাগ সমেত বের হয়। রুদ্র রুম থেকে বেরিয়ে অফিস রুমে ঢুকে হন্যে হয়ে সব খুঁজে, কিন্তু কিছু পায় না। ঘড়িতে সময় দেখে আর মাত্র 1 মিনিট আছে। সব শেষ হয়ে যাবে তাহলে। এতগুলো মানুষের প্রাণ। কথাটা ভাবতেই অফিস রুম থেকে বেরিয়ে বাহিরে আসে যেখানে গাড়ি পার্ক করা। হঠাৎ জোরে বিস্ফোরণের শব্দে রুদ্রর মস্তিষ্ক নাড়া দিয়ে ওঠে। কিছুটা দূরে এক গাড়ি ব্লাস্ট হয়। মুহূর্তে চারিদিকে হইচই ছোটাছুটি শুরু হয়। রুদ্রর ফোন আসতেই রিসিভ করে কানে নিতেই উপাস থেকে ভেসে আসে, দেখবি না রুদ্র, গাড়িতে কে ছিল? তোর খুব কাছের কেউ, যাকে নিজের চাইতে অনেক ভালোবাসিস। হয়তো তার দেহটা এতক্ষণে আগুনে পুড়ে ভস্ম হচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। যা দেখ কত যন্ত্রণা পাচ্ছে। কথাটা বলেই মাহতাব ফোন রেখে দেয়। রুদ্রর মাথা হ্যাং হয়ে গেছে। মাহতাব কার কথা বললো? কে ছিল গাড়িতে? আঙ্কেল, সুহাসিনী। ভাবি কি বাসায় আছে? হঠাৎ রুদ্রর এমন কথা শুনে ভ্রু কুচকে আসে রফিক সাহেবের। হ্যাঁ রুদ্র, সুভাষিনী রুমেই আসে। কিন্তু কি হয়েছে রুদ্র? রুদ্র যেন দেহে প্রাণ ফিরে পেল। কিচ্ছু হয়নি আঙ্কেল, পরে কথা বলছি। কথাটা বলে ফোন কেটে নিজের বাসায় ফোন করে। তার বাবা লুৎফর রহমান ফোন রিসিভ করতেই রুদ্র বলে ওঠে, বাবা, মা, তোমরা কোথায়? বাসায়। মাও কি বাসায়? হ্যাঁ, কি হয়েছে? কিছু না, পরে কথা বলছি। কথাটা বলে ফোন কেটে পাবেলের দিকে তাকিয়ে বলে, পাবেল সবাই তো বাসায়, তাহলে গাড়ি থেকে? পাবেল কথাটা বলতেই রুদ্রর ফোনে ফোন আসে। রুদ্র ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে মাহতাবের ফোন। ফোনটা রিসিভ করতেই উপাস থেকে অট্ট হাসিতে হেসে ওঠে মাহতাব। ভয় পেয়েছিলি রুদ্র? ইস, তোর ভয়টা দেখার মতো ছিল। আমি অনেক মজা পেয়েছি তোর ভয় দেখে। আমি চাই এভাবেই প্রতি মুহূর্ত তোকে ভয় পেতে দেখতে। এবারের বোম ব্লাস্টে কেউ ছিল না ঠিকই, কিন্তু পরবর্তীতে কেউ থাকবে তোর খুব কাছে। যেভাবে তোর কাছের মানুষটার সবচেয়ে কাছের মানুষটাকেও ওপরে পাঠিয়েছি, ঠিক সেইভাবে। কথাটা কর্ণকুহর হতেই সারা শরীর রাগে কাঁপতে থাকে রুদ্রর। বিশ্রী ভাষায় খারাপ কথা বলে ওঠে মাহতাবকে। কুত্তার বাচ্চা, তোকে আজ আমি সামনে পেয়ে নেই, তোর অবস্থা যে কি করব তুই কল্পনাও করতে পারবি না। 1 সেকেন্ড, তুই কাকে উপরে পাঠিয়েছিস? মাহতাব আবার অট্ট হাসি দেয়। রুদ্র যে এত বোকা আগে তো জানা ছিল না। ভেবে দেখ, 10 দিন আগের কথা, যার জন্য 3 বছর আগে আমায় কুত্তার মতো পিটিয়ে দেশ ছাড়তে বাধ্য করেছিল। কি ভেবেছিস তাকে আমি এমনি এমনি ছেড়ে দিব? তার মানে তুই? ইয়েস রুদ্র, আমি। তোকে তো আমি কিচ্ছু করতে পারবি না আমার।
এ দেশে থাকলে তো কিছু করতে পারবি। আমি জানি আমার বাপ ভোটে জিতবে না, কিন্তু আমি তো দেশে আমার বাপকে ভোটে জেতাতে আসিনি, এসেছি ওই মহিলাকে শেষ করতে। আমার কাজ শেষ, এখন আমার ফেরার পালা। তুই আমার নাগাল পেতে পেতে আমি ফুস করে উড়ে যাব। বাই বাই রুদ্র, ওনার 40 খাবারটা প্যাক করে পাঠিয়ে দিস আমার বাড়ি। কথাটা বলে মাহতাব ফোন কেটে দেয়। পাবেল রুদ্রর দিকে তাকিয়ে বলে, স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।